হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সকলে? চলে এসেছি তোমাদের জন্য জিকে জিএস এর একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকের ক্লাসেও আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস করব। যারা ক্লাসে যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো অবশ্যই ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না, এবং ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে কিন্তু লাইক করে দেবে সকলে। আমাদের আজকে কত নম্বর সেট? 45 নম্বর সেট আজকের ক্লাসে আলোচনা হবে। তো দুর্দান্ত প্রশ্ন উত্তর থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখতে থাকবে ক্লাসটি। এসএসসি এবং রেলের ব্যাচে যারা যুক্ত হতে চাও, আমাদের রেল এসএসসির ব্যাচ চলে এসেছে, নতুন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ বেসিক থেকে। তো সেখানে সকলে যুক্ত হতে আমাদের TWS একাডেমি অ্যাপটাকে চেক আউট করতে পারো। চলো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, একটা সুন্দর প্রশ্ন যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টিপু সুলতানের অপর কি নামে পরিচিত আসলে টিপু সুলতান? আচ্ছা, টিপু সুলতান কে ছিলেন? টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। মহীশূর বলে যে রাজ্যটা আছে না, এই মহীশূর রাজ্যটা পূর্বে অর্থাৎ আগে যখন মহীশূর বলে এই রাজ্যটা ছিল, এই মহীশূর রাজ্যটা বর্তমানে যে অঞ্চলের মধ্যে পড়ে সেটা হচ্ছে কর্ণাটক। মহীশূরেরই বর্তমান নাম কি? কর্ণাটক। ওকে। তো দক্ষিণ ভারতের একটা রাজ্য ছিল এই মহীশূর রাজ্য। এই রাজ্যের মহীশূরের বাঘ হিসাবে পরিচিত ছিলেন টিপু সুলতান। ওকে। আরেকটা জিনিস দেখো, এখানে বলে রাখি, এই মহীশূর এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা মহীশূরে যে বংশ থেকে টিপু সুলতান রাজত্ব করেছিলেন, সেই মহীশূরে স্বাধীন রাজত্ব কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে, কে করেছিলেন বলো? হায়দার আলী। হায়দার আলী মহীশূরের প্রতিষ্ঠাতা ছিলেন, বা মহীশূর রাজ্যের স্থাপন করেন। গুড। চলো, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব। কি বলা হচ্ছে? বেগের একক কি? চলো, পরবর্তী প্রশ্নটার উত্তর সকলে করে ফেলো। বেগের এককটা কি? দ্রুত। ফার্স্টলি একটা জিনিস দেখো, বেগ কি ধরনের রাশি? বেগ হচ্ছে একটা কি ধরনের রাশি? দ্রুত। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশি হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগের মান আছে। মান কি? মান হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেক্টর রাশির কিন্তু একক, ঠিক আছে? মিটার পার সেকেন্ড হচ্ছে ভেক্টর রাশি বেগের একক, এবং এর কিন্তু অভিমুখও আছে। তো এটাকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। পরীক্ষায় প্রশ্ন দেয় বেগ কি ধরনের রাশি? ভেক্টর রাশি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটা কিন্তু এসআই এককের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে কিসের কথা বলা হলো? এসআই এককের কথা বলা হলো। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয়? সিংকোনা। আচ্ছা, সিংকোনা এটা থেকে কি তৈরি হয়? সিংকোনা থেকে তৈরি হয় কুইনাইন। ঠিক আছে, সিংকোনা থেকে কি উৎপন্ন হয়? কুইনাইন উৎপন্ন হয়, এবং যা যা ম্যালেরিয়ার ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। ম্যালেরিয়ার প্রতিষেধক বা ঔষধ। ওকে। তো এখানে কি বলা হচ্ছে? কুইনাইন যেটা তৈরি হয়ে থাকে সিংকোনা গাছ থেকে, এবং সিংকোনা গাছ থেকে যে কুইনাইন উৎপন্ন হয় তা ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এবারে এটা আমাদের পশ্চিমবঙ্গের এক জায়গাতে খুবই বেশি পরিমাণে চাষ হয়। কোথায় চাষ হয়? মংপুতে চাষ হয়। আমরা কয়েকদিন আগে TWS একাডেমি থেকে আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম, সেখানে কিন্তু আমরা এই মংপুতে গিয়ে প্রচুর সিংকোনার বাগান দেখেছি। তো এই যে মংপু এটা কোথায়? এটা দার্জিলিংয়ে অবস্থিত। দার্জিলিংয়ে অবস্থিত আছে মংপু, সেখানে আমরা সিংকোনা বাগান দেখতে পাই। নেক্সট, নেপা নিউজ প্রিন্ট উৎপাদন ক্ষেত্রটি অবস্থিত মহারাষ্ট্র, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। কোথায় আছে নেপা নিউজ প্রিন্ট উৎপাদন ক্ষেত্রটি? আচ্ছা, নেপা বা নেপানগরের কথা বলা হচ্ছে। নেপা বা নেপানগর নিউজ প্রিন্ট কারখানা, এটা ডিয়ার স্টুডেন্টস হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম
বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা বা কাগজ কারখানা? ওকে, ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানার নাম কি? নেপানগর নিউজ প্রিন্ট কারখানা বা নেপা নিউজ প্রিন্ট কারখানা। এটা অবস্থিত আছে মধ্যপ্রদেশ রাজ্যে, আমাদের ভারতের একদমই মাঝের একটা রাজ্যতে। আচ্ছা, এখানে আরো একটা ছোট্ট তথ্য জেনে রাখো, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা, প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় স্থাপিত হয় জানো? শ্রীরামপুরে স্থাপিত হয়, আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয়। এটা থেকে কয়েকদিন আগে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুরে স্থাপিত হয়। পরেরটা, ভারত এর একটি উন্নয়নশীল ব্যাংকের নাম হলো কি? ভারতের একটা উন্নয়নশীল ব্যাংক কোনটি এখানে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিম ব্যাংক, আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? কোনটি একটি উন্নয়নশীল ব্যাংকের উদাহরণ আমাদের ভারতের? বলে ফেলো। অ্যান্সার কি বলো? ভারতের একটি উন্নয়নশীল ব্যাংকের নাম হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক মানে কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ঠিক আছে, এটার ফুল ফর্ম। এক্সিম ব্যাংকটা যখন আমাদের ভারতে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, ষষ্ঠ বা 6th 5 year প্ল্যানিং, তখন এটা স্থাপিত হয়। তো এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, এটা কবে আমাদের ভারতে স্থাপিত হয়েছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়। আর যদি সালের কথা বলা হয় তো মনে রাখবে এটা 1982, 1982 সালে এটা স্থাপিত হয়। ওকে, 1982 সালে স্থাপিত। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায় বলো তো দেখি? এটার হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায় আছে? এটার সদর দপ্তর, ডিয়ার স্টুডেন্টস, অবস্থিত মুম্বাইতে। মুম্বাই অর্থনৈতিক রাজধানী আমাদের ভারতের, এখানে আছে এর সদর দপ্তর। অলরাইট, পরের প্রশ্ন আমরা দেখব কি বলা হচ্ছে। প্রাচীন ভারতবর্ষে কোন লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? কোন লিপিটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? আচ্ছা, আমরা যে লিপিটাতে এই যে পড়ছি বাংলার এই যে লিপি, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? এখানে যে লিপিটা লেখা আছে, এই লিপিটা কোনভাবে লেখা আছে? বাঁ দিক থেকে ডান দিকে লেখা আছে না? সাধারণত আমাদের ভারতে বেশিরভাগ যে তোমার হচ্ছে লিপিগুলো, সেগুলো বাঁ দিক থেকে ডান দিকে লেখা। যেমন হিন্দি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, বাংলা বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, ইংরেজি বা ল্যাটিন এগুলো বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু লেখা হয়। কিন্তু কিছু কিছু লিপি আছে যেগুলো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। খুবই বড় একটা ভালো উদাহরণ বলতে গেলে আরবি, আরবি বা অ্যারাবিক, ঠিক আছে, উর্দু, উর্দু, এগুলি কিন্তু সব ডান দিক থেকে বাঁ দিকে লেখা। বাংলা বা হিন্দির মতো নয় কিন্তু, বা ইংরেজির মতো নয়, এগুলো আবার একটু উল্টো। তো এখানে দেখো, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এমন প্রাচীন ভারতের একটা লিপি হচ্ছে খরষ্টি লিপি। খরষ্টি লিপি। নেক্সট, ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়, ভারতের গণপরিষদের প্রথম সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর প্রথম যে কনফারেন্স, সেটা অনুষ্ঠিত হয়েছিল কবে? 1946 সালের ডিসেম্বরের। আরও যদি সঠিকভাবে বলি তাহলে হচ্ছে 9ই ডিসেম্বর, তাই না? 9ই ডিসেম্বর। কোথায় হয়েছিল? দিল্লিতে। ওকে, সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতে প্রশাসনিক সংস্কারের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য নাকি জেল কোড সংস্কারের জন্য?
কিসের জন্য আমাদের ভারতে এই সাইমন কমিশনকে পাঠানো হয়েছিল, বা সাইমন কমিশনটা কি কারণে গঠন হয়েছিল? ভারতের সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষা, নাকি জেল কোড সংস্কার? কিসের জন্য সাইমন কমিশন? সাইমন কমিশন এটা কবে গঠন হয় বলো তো দেখি? সাইমন কমিশন এটা গঠন হয় কবে? 1927 সালে গঠন হয়েছিল সাইমন কমিশন। ভেরি ইম্পর্টেন্ট। সাইমন কমিশন কবে গঠন হয়? পরীক্ষায় প্রশ্ন দেয়। 1928 সাইমন কমিশন গঠন হয়। এরপরে 1927 সাইমন কমিশন গঠন হয় এবং 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। এই কমিশন ভারতে এসেছিল কবে? এটা থেকেও প্রশ্ন দিয়ে থাকে। 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল এবং এরপরে একটা জিনিস দেখো ভালো করে, এই সাইমন কমিশনে 7 জন সদস্য ছিল। 7 জন সদস্য ছিল যাদেরকে লিড করছিল, বা সেই 7 জন সদস্যর মধ্যে সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন জন সাইমন। জন সাইমন। তো পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন দেয় যে সাইমন কমিশনে কতজন সদস্য ছিল, কবে সাইমন কমিশন ভারতে আসে, কবে সাইমন কমিশন গঠিত হয়, ইত্যাদি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো সাইমন কমিশন গঠন করা হয়েছিল কেন? প্রশাসনিক সংস্কারের জন্য। ভারতে প্রশাসনিক সংস্কারের জন্য সাইমন কমিশন গঠিত হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে, তোমার সাইমন কমিশন এটাতে যে 7 জন সদস্য ছিল এর মধ্যে একজনও ভারতীয় ছিল না, সকলেই কিন্তু বিদেশি ছিল। তো এই কারণে ভারতীয়রা এর বিরুদ্ধে কিন্তু সাইমন গো ব্যাক স্লোগান দিয়েছিল, বা সাইমনকে ফেরত যেতে বলেছিল। অলরাইট, নেক্সট। ভুটানের আয়তন আনুমানিক কত? ভুটান আমাদের ভারতের একটা প্রতিবেশী দেশ, তাই না? ভারতের যদি দেখি ল্যান্ড বাউন্ডারি আছে এমন দেশগুলির মধ্যে, বা ভারতের সঙ্গে স্থলভাগের সীমানা আছে এমন দেশগুলির মধ্যে সব থেকে ছোট দেশ হচ্ছে ভুটান। ওকে, তো এই যে ভুটান, এই ভুটানের আনুমানিক আয়তন কত? বলো দ্রুত। ওকে, উত্তর করো। ভুটানের আনুমানিক আয়তন কত ডিয়ার স্টুডেন্টস? 48,000? না 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 না, ভুল আছে এখানে একটু ডিয়ার স্টুডেন্টস, এখানে এটা ভুল আছে। ভুটানের যদি আমরা আয়তন দেখি সেটা হচ্ছে প্রায় 38,000 বর্গ কিলোমিটার মতো, ঠিক আছে? 38,000 বর্গ কিলোমিটার মতো হবে, এখানে ভুল করে হয়তো 4 পড়ে গেছে, তো এটা 38 হবে। 38,000 বর্গ কিমি মতো কিন্তু ভুটানের প্রায় আয়তন। ভুটানের রাজধানী থিম্পু। ভুটানের মুদ্রা থেকে প্রশ্ন দেয়, এখানে আমি লিখে দিচ্ছি এদের রাজধানী কি। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, খুবই ইম্পর্টেন্ট। থিম্পু হচ্ছে রাজধানী। মুদ্রার নাম কি? পরীক্ষায় পড়ে থাকে। মুদ্রার নাম কি এখানে? অ্যান্সার কি হবে? মুদ্রার নাম গুলরাম বা নুলট্রাম হচ্ছে এখানকার মুদ্রা। আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন দেয়, ভুটানের সংসদের নাম কি? ঠিক আছে, সংসদের নাম কি? ভুটানের সংসদের নাম হচ্ছে ডের স্টুডেন্টস সোংডু বা তসগদু বা সোংডু, এটা হচ্ছে ভুটানের পার্লামেন্টের নাম। আচ্ছা, ভুটান থেকে আর কি কি প্রশ্ন পড়ে? ভুটানের ভাষা কি? একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ভুটানের ভাষা কি ডিয়ার স্টুডেন্টস? বলো, ভুটানের ভাষা কি বলবো আমরা? ভুটানের ভাষা হচ্ছে জাংথা। ঠিক আছে, জাংথা ভাষা এখানে কিন্তু বলা হয়। আচ্ছা, ভুটানের সম্পর্কে আরো কয়েকটা জিনিস জেনে রাখো। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে ভুটানকে। ভুটানে রাজতন্ত্র আছে। তো পরীক্ষায় আরেকটা প্রশ্ন দেয়, রাজতন্ত্র আছে ভুটানে, ভারতের কোন প্রতিবেশী দেশে রাজতন্ত্র আছে, এরকম বলে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে পারে। কোন দেশে, ভারতের প্রতিবেশী দেশে এখনো রাজতন্ত্র আছে? ভুটানে আছে। এখানকার রাজা কে জানো? এখানকার রাজা খুবই ইম্পর্টেন্ট, এখানকার রাজা হচ্ছে নামগেল ওয়াংচুক। ওকে, নামগেল ওয়াংচুক এখানকার কিন্তু বর্তমান রাজা। কয়েকদিন আগে তিনি ভারত সফরেও এসেছিলেন। অলরাইট, আরেকটা জিনিস, এই ভুটান হচ্ছে বিশ্বের প্রথম জিরো
কার্বন নির্গমনকারী দেশ। ঠিক আছে, ওকে, অলরাইট। তো পৃথিবীর মধ্যে সব থেকে জিরো মানে জিরো কার্বন তোমার কন্ট্রিবিউট করে থাকে পরিবেশে, সেটা কোন দেশ? অ্যান্সার হচ্ছে ভুটান দেশ। অলরাইট, আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা দেখি তাহলে। সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? সমুদ্রের জলে কোন ধাতু থাকে? সমুদ্রের জলে যে ধাতু থাকে সেটা হচ্ছে সোডিয়াম। এখানে সমুদ্রের জলে থেকে আমরা লবণ পাই, তাই না? লবণে থাকে কি? লবণের সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা ইকুয়াল হচ্ছে কি? লবণ। তো এখানে Na মানে হচ্ছে কি? Na মানে হচ্ছে সোডিয়াম, Cl মানে হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু ধাতু, সোডিয়াম এবং ক্লোরিন আমরা এখান থেকে পেয়ে থাকি, যার মধ্যে সোডিয়াম একটা ধাতু। অলরাইট, চলো এর পরেরটা দেখি আমরা। আজকের হোমওয়ার্ক, প্রতি বছর কোন তারিখে বিশ্ব এইডস দিবস বা ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়ে থাকে? এটা আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা সকলে এটার উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে। পরের প্রশ্ন, অগ্ন্যুৎপাতের ফলে কি সৃষ্টি হয়? অগ্ন্যুৎপাত যখন হয় তখন অগ্ন্যুৎপাতের ফলে কি সৃষ্টি হয়? ধরো একটা এখানে অঞ্চল আছে যেখান থেকে তোমার হচ্ছে অগ্ন্যুৎপাত হয়, ঠিক আছে? তো এখান থেকে যে অগ্ন্যুৎপাতটা হয়, এই অগ্ন্যুৎপাতের ফলে কি সৃষ্টি হয়? যে অগ্ন্যুৎপাতটা হচ্ছে, ধরো এখান দিয়ে গিয়ে এখান দিয়ে অগ্ন্যুৎপাত বা লাভা বার হচ্ছে। এই যে অগ্ন্যুৎপাতটা হচ্ছে, অগ্ন্যুৎপাতের ফলে এই যে পর্বতটা থাকে বা এই যে পাহাড়টা থাকে বা যে অংশ থেকে অগ্ন্যুৎপাত হয়, সেখানে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়। এই গর্তটাকে বলা হয়ে থাকে ডাইক। ডাইক এক ধরনের কি? ডাইক মানে হচ্ছে এক ধরনের গর্ত, ঠিক আছে, যেটা জ্বালামুখের মুখিতে বা জ্বালামুখ যেখানে আছে সেখানে ওই মুখে তৈরি হয়ে থাকে, এবং পরবর্তীতে এখানে কিন্তু জল জমে, যখন এখানে অগ্ন্যুৎপাত হয় না তখন এই গর্তটাতে জল জমে কিন্তু ডাইক হ্রদ তৈরি হয়ে থাকে। আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে কে সম্প্রতি দায়িত্ব শুরু করেছেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি 1909 সালে স্থাপিত হয়। আইসিসি কবে স্থাপিত হয়? 1909 সালে স্থাপিত হয়েছিল, ইম্পর্টেন্ট। এবং এর সদর দপ্তর কোথায়? বলে ফেলো, এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসির? দুবাইতে অবস্থিত। দুবাই ইউনাইটেড আরব এমিরেটসের একটা শহর। তো UAE, দুবাইতে অবস্থিত আছে সদর দপ্তর। তো এর বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন? অ্যান্সার হচ্ছে জয় শাহ, সম্প্রতিকালে কিন্তু এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে এই ধরনের কোশ্চেন কিন্তু। কে সম্প্রতি আইসিসির চেয়ারম্যান হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট। চলো পরেরটা, কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদিগ্গজ? অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজ কারা? মনে রাখবে, অষ্টদিগ্গজ হচ্ছে 8 জন তেলেগু পণ্ডিতের নাম, ঠিক আছে? 8 জন তেলেগু পণ্ডিতকে একত্রে বলা হতো অষ্টদিগ্গজ। তো অষ্টদিগ্গজদের আমরা দেখতে পেতাম কোথায়? কৃষ্ণদেব রায়ের সবাই। কৃষ্ণদেব রায় ইনি কোন বংশের শাসক ছিলেন? বলো, তুলুব বংশের শাসক না? তুলুব বংশের শাসক ছিলেন তিনি, যেটা যেটা বিজয়নগর সাম্রাজ্যের একটা কিন্তু বংশ ছিল। তো এনাকে আমরা বলে থাকি বিজয়নগর, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে কৃষ্ণদেব রায়। তিনি বিজয়নগর সাম্রাজ্যের কোন বংশের শাসক ছিলেন? তুলুব বংশের শাসক ছিলেন। পিসি কথাটির অর্থ কি? পিসি, এই কথাটা আমরা প্রায়শই ব্যবহার করতে দেখেছি, যে আমার পিসি খারাপ হয়ে গেছে, আমার পিসি বেশি ভালো, আমার পিসিতে খুব সুন্দর গেম খেলা যায়, এই ধরনের কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। তো এই যে পিসি, এই শব্দটার অর্থ কি? প্রাইভেট কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, প্রফেশনাল কম্পিউটার, পার্সোনাল ক্যালকুলেটর। আসলে কি হবে পিসির ফুল ফর্ম? এটার অ্যান্সার হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পিসি মিন্স হচ্ছে পার্সোনাল কম্পিউটার। কোন হরমোন একটি নাইট্রোজেনবিহীন হরমোন?
এখানে তিনটি উদ্ভিদ হরমোনের নাম দেওয়া আছে, জিব্বেরলিন, অক্সিন, কাইনিন নাকি নান। এর মধ্যে কোনটি একটি নাইট্রোজেন বিহীন, যেটার ভিতরে নাইট্রোজেন নেই, এমন হরমোন কোনটি? নাইট্রোজেন বিহীন একটি হরমোন হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এখানে জিব্বেরলিন। পরেরটা দেখো একটু, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 2025-26-এর জন্য আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। শুধু এসএসসি নয়, তার সঙ্গে আমাদের রেলের ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। রেল এবং এসএসসির জন্য প্রিপারেশান পেতে এবং এর জিকে, জিএস এবং অন্যান্য ম্যাথ, রিজনিং সম্পূর্ণ ক্লাস পেতে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে গিয়ে সেখানে তোমাদের ভর্তি হতে হবে বা অ্যাডমিশন নিতে হবে। সেখানে অ্যাডমিশন নিলে তোমরা এই ক্লাসগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এনরোল নাও, ক্লাস শুরু হওয়ার আগে যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু প্রথম থেকে সমস্ত ক্লাস দেখতে পারবে এবং প্রথম থেকে সমস্ত বেস্ট কোয়ালিটির ক্লাস দেখলে কিন্তু তোমরা আশা করব একটা ফুল মানে হচ্ছে তোমার ভিত তৈরি হয়ে যাবে। তো এই ফুল ভিত তৈরি করার জন্য, ফাউন্ডেশন তৈরি করার জন্য আমাদের এখানে যুক্ত হয়ে যাও সকলে টিডব্লিউএস একাডেমি অ্যাপে এবং আজ থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। চলো পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন সেই অবস্থানকে কি বলে? যখন পৃথিবীর কাছাকাছি চাঁদ অবস্থান করে তখন সেই স্থানটাকে আমরা কি বলি? চাঁদ কি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, হ্যাঁ কি না? চাঁদ কি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। তো চাঁদ ও পৃথিবী, চাঁদ ও পৃথিবী এর মধ্যে মধ্যে গড় দূরত্ব কত জানো? গড় দূরত্ব, গড় দূরত্ব হচ্ছে চাঁদ এবং পৃথিবীর মধ্যে 3,82,500 কিমি। 500 কিমি। এটা অ্যাকর্ডিং টু নাসা বা নাসার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কিন্তু এটা বলা হচ্ছে 3,82,500 কিমি অ্যাভারেজ ডিস্টেন্স টু দ্য মুন ইজ। অলরাইট। তো এখানে চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন সেটাকে বলা হয় কি? পেরিজি বলা হয় থাকে, এটাকে পেরিজি বলা হয়। রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যের অষ্টম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে? রাতাপানি টাইগার রিজার্ভ অরণ্যকে সম্প্রতিকালে ভারতের একটা টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা ভারতের ভারতের 57তম টাইগার রিজার্ভ, 57তম টাইগার রিজার্ভ। ওকে। তো ভারতের 57তম টাইগার রিজার্ভ রাতাপানি টাইগার রিজার্ভ, এটা মধ্যপ্রদেশের একটি টাইগার রিজার্ভ এবং মধ্যপ্রদেশের অষ্টম টাইগার রিজার্ভ। এর আগে দুর্গাবতী টাইগার রিজার্ভকেও কিন্তু এখানকার একটা টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপরে কার শাসনকালে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক, ইনি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তো গুরু নানক এই শিখ ধর্মটা কার সময় প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হচ্ছে সিকেন্দর লোদি। সিকেন্দর লোদি ছিলেন লোদি বংশের একজন শাসক। আচ্ছা, সিকেন্দর লোদি সম্পর্কে দুটো জিনিস একটু জেনে রাখবে। ইনি হচ্ছেন আগ্রা শহরে স্থাপন করেন। আরেকটা জিনিস হচ্ছে ইনি শ্রেষ্ঠ লোদি শাসক ছিলেন বা ভারতে শাসনকারী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তোমার শ্রেষ্ঠ আফগান শাসক হিসাবে পরিচিত ছিল, কারণ লোদিরা ছিলেন আফগান বা লোদি শাসক। ঠিক আছে, লোদিরা কোথাকার বাসিন্দা ছিল? লোদিরা ছিল আফগান। তো শ্রেষ্ঠ আফগান শাসক যিনি দিল্লিতে শাসন করেছিলেন এমন প্রশ্ন দিলে উত্তর করব কি আমরা? সিকান্দার লোদি। আরো একটা উল্লেখযোগ্য জিনিস দেখো, ইনি গুলরুখি ছদ্মনামে কবিতা লিখতেন। তো কে গুলরুফি ছদ্মনামে কবিতা লিখতেন?
জানো গুলরুখী ছদ্মনাম বা গুলরুখ ছদ্মনামে কে কবিতা লিখতেন? সিকেন্দর লোদি। গুলরুখ মানে হচ্ছে লাল ফুল, এটার মানে কি? লাল ফুল, গুলরুখ মানে। গুড। নেক্সট প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, শিখ ধর্মের 10 জন শিখ গুরু এসেছে, যার মধ্যে প্রথম শিখ গুরু ছিলেন কিন্তু গুরু নানক দেব, প্রথম শিখ গুরু ছিলেন। কোলকালি ড্যাশের জনপ্রিয় লোকনৃত্য, কোথাকার জনপ্রিয় একটা লোকনৃত্য হচ্ছে কোলকালি। কোলকালি কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? কেরালার জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে কোলকালি, তাই না? কোলকালি কোথাকার? কেরালার। এরপরে হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? বিশ্বের বিশ্বের উচ্চতম শৃঙ্গ, বিশ্বের উচ্চতম শিখরের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা নেপালে অবস্থিত, নেপালে অবস্থিত আছে এবং হিমালয় পর্বতে, তাই না? তো নেপালে অবস্থিত এই মাউন্ট এভারেস্ট, এটাকে নেপালে কিন্তু সাগর মাথা বলা হয়। নেপালে এটার নাম কি? সাগর মাথা, নেপালে নাম। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, এর উচ্চতা কত? 8,848 মিটার হচ্ছে টোটাল উচ্চতা মাউন্ট এভারেস্টের, 8,848 মিটার। কততম তফসিলে আঞ্চলিক ভাষার স্বীকৃতি সম্পর্কে জানা যায়? সপ্তম তফসিল, নবম তফসিল, অষ্টম নাকি দশম? সপ্তম তফসিলের আলোচ্য বিষয় কি আছে বলো তো দেখি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, সপ্তম তফসিল। নবম তফসিল ভূমি রাজস্বর ব্যবস্থা, তাই না? ভূমি রাজস্ব নয়, অ্যাকচুয়ালি ভূমি সংক্রান্ত বিষয় বা ল্যান্ড রিফর্মসের বিষয়গুলো আছে কোথায়? নবম তফসিলে, এবং প্রথম অ্যাড হওয়া তফসিল ছিল এটা, নবম তফসিল। অষ্টম তফসিলে আছে ভাষা এবং দশম তফসিলে আছে দলত্যাগ বিরোধী আইন। দশম তফসিলের আলোচ্য বিষয়টাও পরীক্ষায় দেয়, দলত্যাগ বিরোধী আইন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন লালা লাজপত রায়। 1920 সালে এটা স্থাপিত হয়। 1920 সালে এর প্রতিষ্ঠা হয়। কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়? ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলা হয়? বলো। ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে, কারণ উত্তরপ্রদেশ ভারতের মধ্যে সব থেকে বেশি সুগার কেন প্রডিউস করে থাকে। সুগার কেন মানে হচ্ছে আখ, ঠিক আছে? তো ভারতের ভারতের সর্বাধিক সর্বাধিক আখ প্রডিউস করে থাকে কোন রাজ্য বলো তো? ভারতের সর্বাধিক আখ উৎপাদক রাজ্য হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ, ঠিক আছে? আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখো, যেমন আমরা উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলি, তেমনি পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয় জানো? পৃথিবীর চিনির বাটি বা চিনির পাত্র কাকে বলা হয়? এটা বলা হয়ে থাকে কিউবাকে। কাকে বলা হয়? কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির বাটি বা পৃথিবীর চিনির পাত্র। উবার নিম্নের কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? ভারতের প্রথম জল পরিষেবা শুরু করেছে উবার কোথায়? উবার ভারতের প্রথম জল পরিষেবা শুরু করেছে শ্রীনগরে, জম্মু অ্যান্ড কাশ্মীরের। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেন সবচেয়ে সবচেয়ে হালকা মৌল, হালকা মৌল নাম কি তার? হাইড্রোজেন। তো হাইড্রোজেন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। ওকে, তো আজকে আমরা এখানেই ক্লাসটি এন্ড করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে নেবে। ভালো থাকবে সকলে, টাটা বাই। পরে